বাংলা শিক্ষকের সকলকে স্বাগত। বিদ্যাপতি ও জয়দেব এই প্রবন্ধটা যে পাঠ করছিলাম আজকে, তার দ্বিতীয় পর্ব, মানে পরের অংশটুকু অনেকে শুনেছ। প্রথমটুকু যারা শোনোনি তারা শুনে নাও, তাহলে এটা পড়তে সুবিধা হবে। যাই হোক, আমি আজকের ভিডিওটি একটু বড় করব এই কারণে, কারণ এখানে বিষয় একটু অতটা নেই, আগের ভিডিওর মতো অতটা ডিটেলসের দরকার নেই, অতএব এগিয়ে যাব একটুখানি। দেখো, সকলেই নিয়মের ফল, সাহিত্যও নিয়মের ফল। এই প্রসঙ্গটা বলা হচ্ছে কেন, সেটা এখানে প্রাবন্ধিক বিশ্লেষণ করেছেন। সকলেই নিয়মের ফল এবং সাহিত্যও নিয়মের ফল, বিশেষ বিশেষ কারণ হইতে বিশেষ বিশেষ নিয়ম অনুসারে বিশেষ বিশেষ ফলোৎপত্তি হয়। দেখো, সংসারে কোনো কিছুই কার্যকারণ সূত্র ছাড়া তো হয় না। আবার সাহিত্য রচনার পিছনেও কিন্তু ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক এই সমস্ত কারণগুলো কিন্তু থাকে। আমরা যখন একটা জিনিস দেখবে, কৃত্তিবাস ওঝা যখন কাব্য রচনা করছেন, তার শ্রীরাম পাঁচালী রচনার সময় একটা জিনিস যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন রামায়ণী কথাতে বা রামায়ণ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে, সেখানে তিনি বললেন যে কৃত্তিবাসের বর্ণনায় রাম রাবণের যুদ্ধ যেন দুই জমিদারের লড়াই হয়ে গিয়েছে। কৃত্তিবাসের বর্ণনায় সমুদ্র যেন বড় তালদিঘিটা হয়ে গিয়েছে, বা পাহাড় পর্বত যেন উঁচু টিলা বা ঢিবির মতো হয়ে গিয়েছে। বক্তব্য এটাই যে যে দেখেনি, যার দর্শন অভিজ্ঞতা নেই, সে কি করে লিখবে? এবং যে একটা আবর্তর মধ্যে আছে, সে শান্তির কথা কি করে লিখবে? বক্তব্য এটাই যে কার্যকারণ সম্পর্ক ছাড়া এরকম সাহিত্য রচিত হয় না। একই কাব্য যখন তুলসীদাস লিখছেন, একই কাব্য যখন বাল্মীকি লিখছেন, তখন তাদের কাব্যের মধ্যে সুর কিন্তু আলাদা। কারণ হলো সাহিত্য নিয়মের ফল, সকল নিয়মের ফল, সাহিত্যও নিয়মের ফল। ঠিক আছে, তো এই রকম একটা ব্যাপার চলে আসে যে বিশেষ বিশেষ কারণ হইতে বিশেষ বিশেষ নিয়ম অনুসারে বিশেষ বিশেষ ফলোৎপত্তি হয়। ফলোৎপত্তির পিছনে বা ফল যে উৎপাদন হচ্ছে তার পিছনে কিন্তু কারণ থাকে। জল, উপরিস্থ বায়ু এবং নিম্নস্থ পৃথিবীর অবস্থা অনুসারে কতকগুলি অলঙ্ঘ নিয়মের অধীন হইয়া কোথাও বাষ্প, কোথাও বৃষ্টিবিন্দু, কোথাও শিশির, কোথাও হিমকণা বা বরফ, কোথাও কুজ্জটিকা রূপে পরিণত হয়। আমরা তো জানি এটা জল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অবস্থান করে। শীতের দেশে জল তো বরফের মতো করে। আমার ভিডিও খুব কাঁপছে, মানে এটা নড়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করো, সরি। কোথাও বাষ্পাকারে, যেটা নিরক্ষরেখার সামনে প্রত্যহ বৃষ্টিপাত হয়, সেখানে ভ্যাপসানি গরম সব সময়। আমরা যে একটু দূরে আছি, নিরক্ষরেখা থেকে অনেকটা দূরে আছি, আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল। আরেকটু যারা চীন, তিব্বত এই সমস্ত অঞ্চলে আছে বা আরও উপরে আছে, সেখানে সারা বছর বরফ পড়ছে, বরফের দেশ। মানে বিভিন্ন পরিবেশ অনুযায়ী এই রকমভাবে জল তার ভৌগোলিক অবস্থান পাল্টাচ্ছে, কিন্তু এটা মূল বক্তব্য নয়। মূল বক্তব্য হলো তেমনই সাহিত্যেও দেশভেদ, দেশের অবস্থা ভেদে অসংখ্য নিয়মের বশবর্তী হইয়া রূপান্তরিত হয়। যখন বঙ্গদেশে তুর্কি আক্রমণ ঘটেনি, তখন বঙ্গদেশের সাহিত্য চর্চা ছিল একরকম, তখন বঙ্গদেশে সংস্কৃত ভাষায় চর্চা চলছে। যখন পাল শাসন শুরু হলো, তখন তাদের লুকানোর প্রয়োজন পড়ল নিজেদের সাধন তত্ত্বকে, সেই জন্য বাংলার আড়াল নিতে হলো। তারপর যখন তুর্কি আক্রমণ ঘটে যাওয়ার পর বাংলা সাহিত্য যখন প্রথম বেরিয়ে আসছে ফুটে, সেই সময় রাধাকৃষ্ণের উচ্ছল প্রেমের কথা, নিম্ন রুচির প্রেমের কথা উঠে আসছে। সেইটা মার্কেটে চলছে না, মানুষ সেটাকে রিজেক্ট করলো, গ্রহণ করলো না। সেই জন্য শ্রীরাম পাঁচালীর মতো কাব্যের জনপ্রিয়তা, চণ্ডীদাস বিদ্যাপতির জনপ্রিয়তা। বুঝতে পারছো যে মানুষের রুচি, অবস্থার প্রেক্ষিত। প্রত্যেকটা মঙ্গল কাব্য নয়, অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে দেখতে পাবে তাদের মূল বক্তব্য প্রত্যেক আখ্যানের শেষে বলা আছে, লোক নিস্তারিতে কহি পাঞ্চালী রচিয়া। লোক উদ্ধারের কাজ কি এমন দরকার পড়ে গেল যে লোক নিস্তার, তার কারণ সেই সময় সমাজের দরকার ছিল। বোঝাতে পারছি আশা করি যে অবস্থাভেদ,
রাজনীতির পরিস্থিতি, দেশের পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে জল যেমন বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম রূপ ধারণ করে, আমাদের সাহিত্যও কিন্তু সেই রকম রূপ ধারণ করে। ওকে, এই সকল নিয়ম অত্যন্ত জটিল, দুর্গেয় সন্দেহ নাই, এ পর্যন্ত কেহ তাহার সবিশেষ তত্ত্ব নিরূপণ করিতে পারেন না। সম্ভব নয়, কারণ ভৌগোলিক কিছু কারণ থেকেই থাকে, কেউ কিছু উচ্চারণ করতে পারে না। আমাদের বাংলাদেশে, বাংলাদেশ বলা ভুল, আমাদের ভারতবর্ষের মানুষেরা যত জটিল উচ্চারণ করে থাকে, ইউরোপের লোকেরা তত উচ্চারণই করতে পারে না। তারা তো ত আর টয়ের ভেদাভেদি করতে পারে না। যাই হোক, সেটা আলাদা বিষয়। কারণ কি? কারণ তাদের জীব সেটা সাপোর্ট করে না, ভৌগোলিক পরিস্থিতির কারণে। ঠিক আছে, তো যাই হোক, আমি যেটা বলছিলাম সে জায়গাতে আসি, যে এইটা দুর্গেয়। দুর্গেয় মানে হলো যেটাকে নিরূপণ করা, যেটাকে নির্ধারণ করা কঠিন। ওকে, তারপর চলো, এ পর্যন্ত সবিশেষ নিরূপণ করতে পারেন নাই। কোমত, কোমতকে আমরা যখন পড়েছিলাম দর্শন, তখন কোঁত বলতাম না, কয়চন্দ্রবিন্দু ওকার খণ্ডতা, কোঁত। একজন সম্ভবত বলছি এই কারণে, কারণ আমার এটা জানা নেই ঠিকঠাকভাবে। কোঁত, তোমরা একটু গুগল করে দেখে নিও তো। কোঁত তিনি সম্ভবত রাশিয়ান কিংবা ইউরোপিয়ান দার্শনিক। হ্যাঁ, কোঁত বিজ্ঞান সম্বন্ধে যেরূপ তত্ত্ব আবিষ্কৃত করিয়াছেন, সাহিত্য সম্বন্ধে তদ্রূপ কেহ করিতে পারেন নাই। কোঁতের এটা দর্শনের কথা বলা হলো বিজ্ঞান সম্পর্কে। তবে ইহা বলা যাইতে পারে যে সাহিত্য দেশের অবস্থা ও জাতীয় চরিত্রের প্রতিবিম্ব মাত্র। দেশের অবস্থা এবং জাতীয় চরিত্রের প্রতিবিম্ব মাত্র, কারণ দেশের মধ্যে, জনগণের মধ্যে যে, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন প্রবন্ধ রচনা করছেন, তখন সেই সময় বঙ্গদেশে বিপ্লব চলছে, শুরু হয়ে গিয়েছে। যখন নজরুল ইসলাম কাব্য রচনা করছেন, তখন বঙ্গদেশের তথা গোটা ভারতবর্ষের অবস্থা কিন্তু উত্তাল। ঠিক আছে, তো যখন সুকান্ত ভট্টাচার্য কাব্য রচনা করছেন, সেখানেও কিন্তু একই অবস্থা। রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করছেন, তিনি শুধুমাত্র তো ইংরেজদের অত্যাচার দেখেননি, তিনি বড় ইংরেজদের সাথেও, ছোট ইংরেজ বড় ইংরেজ যে ভাগাভাগ তিনি করেছেন, সে বড় ইংরেজদের সাথেও পরিচিত বলে তাঁর রচনার মধ্যে একটা, যাই হোক, এরকম বক্তব্য এটা যে দেশের অবস্থা এবং জাতীয় চরিত্রের উপর নির্ভর করছে। হ্যাঁ, লেখকদের কি বলবো, লেখকদের রচনা ভঙ্গি ইত্যাদি, এই সমস্ত কিছু। যে সকল নিয়ম অনুসারে দেশ ভেদে রাজবিপ্লবের প্রকারভেদ, সমাজ বিপ্লবের প্রকারভেদ, ধর্ম বিপ্লবের প্রকারভেদ ঘটে, সাহিত্যের প্রকারভেদ সেই সকল কারণেই ঘটে। সাহিত্যের একটা সাহিত্য সৃষ্টির পিছনে শুধুমাত্র যে যিনি স্রষ্টা, যিনি লিখছেন, কবি, তাঁরই অবদান আছে তা কিন্তু নয়। আমরা পড়ছি বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ, হ্যাঁ, কিন্তু আমাদের ইতিহাসটাকে প্রাবন্ধিক প্রথমে বলে নিচ্ছেন যে একটা সাহিত্য রচনার পিছনে ইতিহাস কি থাকতে পারে। যে একটা সাহিত্য রচনার পিছনে শুধুমাত্র যে একজন শক্তিশালী কবির যে প্রাধান্য থাকবে তা কিন্তু নয়। সেই সময়কার সমাজ, সেই সময়কার রাজনীতি, সেই সময়কার ভৌগোলিক পরিস্থিতি, সমস্ত কিছু প্রভাব বিস্তার করে থাকে। যেমন দেখো, মধ্যযুগটাকে আমি বারবার নিয়ে আসছি, কারণ এখানে মধ্যযুগ দিয়েই তো শুরু হয়েছে প্রবন্ধটা, সেই জন্য আমি মধ্যযুগকে নিয়ে আসছি। মধ্যযুগের সাহিত্যে দেখতে পাবো মঙ্গল কাব্য নামে একটা বিখ্যাত ধারার উদ্ভব ঘটছে। সেই প্রত্যেকটা মঙ্গল কাব্যতে দেখতে পাবো যে একজন দেবী নারী, সাধারণত নারী, ধর্মমঙ্গলবাদে সাধারণত নারী, তিনি তার ভক্তর পরীক্ষা নিচ্ছেন, পূজা প্রচারের জন্য স্বর্গ থেকে বিদায় করছেন, অভিশপ্ত করে এখানে এসে বিভিন্ন স্ট্রাগলের মধ্য দিয়ে দেবীর পূজা প্রচার করছেন, এবং তারপর পূজা প্রচার হয়ে যাওয়ার পর তিনি স্বর্গে চলে যাচ্ছেন। এই কাহিনীর মধ্যে যদি রাজনীতি খোঁজা যায়, সাধারণ মানুষের জীবনযাত্রার যদি ইতিহাস খোঁজা যায়, তাহলে অনায়াসে পাওয়া যাবে। সেদিন মানুষ চেয়েছিল সহজে কিছু দুর্মূল্য বিষয় পেয়ে যেতে চেয়েছিল, যেটাও মঙ্গল কাব্যের দেবদেবীরা দিতে পারেন, যে জন্য এই কাব্যের প্রচার এবং প্রসার মধ্যযুগে সব থেকে বেশি পরিমাণে হয়েছিল। যাই হোক, তাহলে রাজনীতির কারণে, ভৌগোলিক কারণে মনসা মঙ্গল কাব্যের পূজা প্রচলন শুরু হয়েছে। মনসা মঙ্গল মধ্যযুগের সাহিত্যে যতজন কবি লিখেছেন, অন্য কোনো কাব্যধারাই বোধহয় এত নেই। তার কারণ একটা, আমাদের বঙ্গদেশ হলো সর্পসংকুল এলাকা, জলা এলাকা, জঙ্গল এলাকা, সাপের প্রাদুর্ভাব বেশি, অতএব সর্পদেবীকে সন্তুষ্ট রাখতে পারলে তো বেশ ভালো হয়, তাই না?
আবার সুন্দরবন অঞ্চলে কি বাঘের দেবতার পূজা হচ্ছে। ভৌগোলিক পরিবেশ তো এই রকমগুলো চলছে। রাঢ় অঞ্চলে চলছে ধর্মমঙ্গলের পূজা। ভৌগোলিক পরিবেশের কারণে কাব্য রচিত হচ্ছে। যাই হোক, প্রাবন্ধিক বলছেন এটা যে সাহিত্যের প্রকারভেদ কিন্তু এই সমস্ত কারণে ঘটে, যে সমস্ত কারণে রাজবিপ্লব, তারপর তোমার সমাজ বিপ্লব, ধর্ম বিপ্লব ঘটে থাকে একই কারণ। কোনো কোনো ইউরোপীয় গ্রন্থকার সাহিত্যের সঙ্গে সমাজের আভ্যন্তরিক কোথায় গেল আভ্যন্তরিক সম্বন্ধ বুঝাইতে চেষ্টা করিয়াছেন। বাকল সম্ভবত বাকল ভিন্ন কেহ বিশেষ রূপে পরিশ্রম করেন নাই, হিতবাদী তিনি। বাকলেই হবে আমাদের উচ্চারণে। প্রাবন্ধিক বলছেন বকল, BARKLEY সম্ভবত বানানটা। এবার দেখে নিও, কারণ এগুলো দার্শনিক কতটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। হিতবাদ মতপ্রিয় বকলের সঙ্গে কাব্য সাহিত্যের সম্বন্ধ কিছু অল্প। মনুষ্য চরিত্র হইতে ধর্ম এবং নীতি মুছিয়া দিয়া তিনি সমাজতত্ত্বের আলোচনায় প্রবৃত্ত, এটা বকলের সম্বন্ধে বলা হচ্ছে। বিদেশ সম্বন্ধে যাওয়া হোক, ভারতবর্ষ সম্বন্ধে এই তত্ত্ব কেহ কখনো উত্থাপন করিয়াছিলেন এমতো আমার স্মরণ হয় না। যে সাহিত্য থেকে নীতি ধর্ম এই সমস্ত মুছে দেওয়াটা প্রাবন্ধিক বলছেন যে ঠিক নয় বা স্মরণও হয় না। সংস্কৃত সাহিত্য সম্বন্ধে মক্ষমুলার হলেন ম্যাক্স মুলার। ঠিক আছে, ম্যাক্স মুলারের তিনি ভারতীয় সংস্কৃত সাহিত্য সম্পর্কে বিশেষ গবেষণা করেছেন, বেদের অনুবাদ করেছেন ইংরেজিতে এবং যা তা অনুবাদ করেছেন। সেটা আমার বক্তব্য নয়, আমি তার কাব্য পড়িনি, গ্রন্থ পড়িনি, বঙ্কিমচন্দ্রের বক্তব্য। বলছে সংস্কৃত সাহিত্য সম্বন্ধে মক্ষমূলের গ্রন্থ বহুমূল্য বটে, কিন্তু প্রকৃত সাহিত্যের সঙ্গে সে গ্রন্থের সামান্য সম্বন্ধ। প্রকৃত সাহিত্য মানে হলো যে সাহিত্যের মূল স্ট্রিম, ওটা আলোচনা ওটা একটা তুলনামূলক সাহিত্য হতে পারে, গ্রন্থ হতে পারে, কিন্তু এখানে প্রাবন্ধিক বলছে যে মূল সাহিত্যের সাথে এর তুলনা কিন্তু কম। ভারতবর্ষের সাহিত্যের প্রকৃত গতি কি তাহা জানি না, এটা তো অনেকটা বড় চ্যাপ্টারে পড়ে গেলাম। যাই হোক, জানি না, কিন্তু তাহার গোটাকতক স্থূল চিহ্ন পাওয়া যায়। প্রথম ভারতীয় আর্যগণ অনার্য আদিমবাসীদিগের সহিত বিবাদে ব্যস্ত। দেখো, আর্য ইনভেনশন থিওরি আরিয়া ইনভেনশন থিওরি যেটাকে বলা হচ্ছে, সেই আর্যদের আগমনের সূত্রটা আজকের সমালোচকরা বা আজকের ঐতিহাসিকরা হাতে কলমে প্রমাণ করে দিচ্ছেন যে এটা মিথ্যা। এটা ইংরেজদের একটা চাল, বা ইংরেজরা এটা প্রচার করতে চেয়েছেন যে ভারতীয়রা মূর্খ ছিল, বাইরে থেকে এসে তারা শিক্ষিত করেছে এবং এদেশের দ্রাবিড়দেরকে দক্ষিণে ঠেলে দেওয়া হয়েছে। আদতে আজকের বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে এটা পুরোপুরি ভাঁওতাবাজি, একটা আমাদের উপর আমাদের ইতিহাস জানতে না দেওয়ার একটা প্রবৃত্তি, যে কারণে আমরা নিজেদের সত্য সম্পর্কে জানতে না পারি, কিন্তু সত্য তো চাপা থাকে না। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ, আমি এটা পরের দিন আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে একটুখানি বলে নিই যে বঙ্কিমচন্দ্রের সময় তাদের শিক্ষা ব্যবস্থাতে আমরাও পড়েছি সেইটাই, যে আর্যরা বাইরে থেকে এসেছে, ইউরাল পর্বতের পাদদেশ থেকে তারা এসে তারা এখানকার সিন্ধু সভ্যতার মানুষদেরকে সরিয়ে দিল, তারা দক্ষিণে পৌঁছে গেল এবং তারা এখানে আধিপত্য বিস্তার করলো। কিন্তু প্রমাণ হচ্ছে এটা যে ইউরাল পর্বতের পাদদেশে কোনো উন্নত মানের সভ্যতাই ছিল না, প্রাচীন সভ্যতা যেটা সিন্ধু সভ্যতা ছিল পরবর্তীকালে আরও ভিতরে আসছে। যাই হোক, সেটা আমাদের আলোচনায়। বক্তব্য এটা যে এই থিওরিটা বঙ্কিমচন্দ্র জানতেন, এই থিওরিটাই বিশ্বাস করতেন বলে এখানে বলা হচ্ছে যে আদিমবাসীদিগের ভারতীয় আর্যগণ অনার্য আদিমবাসীদিগের সহিত বিবাদে ব্যস্ত মানে কি, ঝগড়া ঝামেলা করছে, কে জমির দখল নেবে। দেখো, আগেকার দিনে যুদ্ধের তো প্রধান দুটোই কারণ ছিল, এক নারী আর একটা হলো জমি, বসুন্ধরা। এই দুটোর অধিকার পাওয়ার জন্যই তো মূলত লড়াই ছিল। তো সেই জন্য বলছেন যে অনার্যদেরকে দূরে ঠেলে দিয়ে জমির দখল নেওয়া হচ্ছে। তখন ভারতবর্ষীয়রা অনার্য কুল প্রমথনকারী মানে অনার্য যারা এদেশীয় প্রাচীন বাসিন্দা বলে পরিচিত, তাদেরকে প্রমথন মানে দমন করছেন বা নষ্ট করছেন, সংহার করছেন। ঠিক আছে, সেই হিসাবে আর ভীতিশূন্য মানে যাদের মনের ভিতরে ভয় নেই, দিগন্ত বিচারী মানে যারা মানে সমস্ত এলাকাতে রাজত্ব করতে পারেন, বিজয়ী বীর জাতি আর্যদের সম্পর্কে বলা হচ্ছে। এটা বঙ্কিমচন্দ্র বলতেই পারেন, কারণ
তখনও তো এই থিওরিটাই মগজে চলছে আমাদের। তো এই হলো বক্তব্য, সেই জাতীয় চরিত্রের ফল হলো রামায়ণ। কিন্তু রামায়ণকে তো এরকমভাবে দেখালেন প্রাবন্ধিক সত্য কথা, কিন্তু তাই কি? যাক, আমরা ওইদিকে আলোচনা যাব না, কারণ আবার কন্ট্রোভার্সির মধ্যে আমার পড়বার কোনো প্রকার ইচ্ছে নেই। কিন্তু বলবো এটা, যে রামায়ণে শুধুমাত্র অনার্যকুল প্রমথনকারী ছিল না। যদি অনার্যকুল প্রমথনকারীই হবে, তাহলে পরে বানর সেনাকে সাহায্য নেবে কেন? রামচন্দ্র বানর সেনার সাহায্যেই তো সমস্ত কিছু করলেন। আবার রাক্ষসদের উপর তো তাঁর কোনো প্রকার ব্যক্তিগত শত্রুতা ছিল না। যদি থাকতো তাহলে বিভীষণকেও তো মেরে ফেলতে পারতেন। বিভীষণকে তো রাজত্ব দিয়ে এলেন, শুধুমাত্র রাবণকে এবং রাবণের সাপোর্টারদেরকে হত করেছেন এবং নিজের প্রাপ্যটুকু নিয়ে ফিরে এসেছেন, সেখানে রাজত্ব করেননি। যাই হোক, অনেক কিছু রামায়ণ সম্পর্কে বলা যায়, আমরা সেটা বলবো না, আমরা প্রাবন্ধিকের অংশটুকুই বলবো। আজকে এইটুকুই থাক, পরের দিন এই অংশ থেকে শুরু করব। হ্যাঁ, এটা ইতিহাস একটা, যেটা বঙ্কিমচন্দ্র বিশ্বাস করতেন, সেই কথাটাই আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে এরকম আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে কিছু বলবো। ওকে, আর লাইক টাইক করো। কে দেখছো, ভালো লাগছে কি লাগে না, একটু লাইক ঠুকতে কী অসুবিধা, একটু শেয়ার করে দিও। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।